বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে উপাদ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য 32, তোমাদের বইয়ের 14.2 এর উপপাদ্য 32 14.2। তো প্রশ্নে বলা আছে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তো দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতিক হবে। এবং সদৃশকোণীটা কি তার আগে একটু বুঝে নিই। ধরো যে এখানে একটা ত্রিভুজ আছে, আমরা একটু বেসিক আলোচনা করছি। এখানে একটা ত্রিভুজ আছে তোমার, আর এই ত্রিভুজের ঠিক এখানে হচ্ছে আরেকটা ত্রিভুজ আছে, দেখতে এটার মতো। সদৃশ মানে হচ্ছে দেখতে, দৃশ মানে দেখা, মানে সদৃশ, সদৃশ মানে দেখতে একই রকম। হ্যাঁ, তো এখন ধরো এই একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান যদি হয়, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান যদি হয়, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণের সমান যদি হয়, মানে একটা ত্রিভুজের তিনটা কোণ অপর একটা ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান হলে তখন এই ত্রিভুজটাকে বলা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। বাহুগুলো যে সমান হতে হবে তা কিন্তু না, কিন্তু এটার তিনটা কোণ ওটার তিনটা কোণ কী হবে? সমান হবে। তখন এটাকে আমরা সদৃশকোণী বলতে পারবো। তার মানে সদৃশকোণী জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেই সদৃশকোণী নিয়ে আমরা কাজ করব। তো বলে দিছে তারা, তো আমরা এটাকে একটু বিশ্লেষণ করি, দেখি আমাদের কি বলা আছে। দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। ধরো আমরা এখানে নিলাম যে এই এবিসি একটা ত্রিভুজ আছে আর ডিইএফ একটা ত্রিভুজ আছে। কটা ত্রিভুজ আছে এখানে? দুইটা ত্রিভুজ। একটার নাম কি? এবিসি, আর আরেকটার নাম হচ্ছে ডিইএফ। এই দুইটা ত্রিভুজের মাঝে বলতেছি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। এই যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে ধরলাম এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, মানে আমাকে প্রমাণ করা লাগবে এদের যে অনুরূপ বাহু তারা কি হবে? সমানুপাতিক হবে। তাহলে আমরা একটু এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে সাজায় লিখি বিশেষ নির্বাচন থেকে। তো বিশেষ নির্বাচন, তো তারা যা বলছে তাই আমরা লিখব। দুইটি ত্রিভুজ বলছে, তাহলে দুইটা ত্রিভুজের পরিচয় আগে দিই। মনে করি এ বি সি ও ডিইএফ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ ত্রিভুজদ্বয় সদৃশকোণী। আচ্ছা, হ্যাঁ, সদৃশকোণী তার মানে কি? সদৃশকোণী হওয়ার একটু আগে বুঝালাম। সদৃশকোণী মানে হচ্ছে তার অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে। তো অনুরূপ কোণগুলো যদি সমান হয়, যার কোণ এ ইকাল টু হচ্ছে কোণ বি, কোণ বি ইকাল টু হচ্ছে কোণ সি, এবং কোণ বি ইকাল টু হচ্ছে কোণ, এই কোণ বি হচ্ছে কোণ ই এর সমান। কোণ বি ইকাল টু কোণ ই, এবং আরেক বাকি আছে কে? কোণ সি আছে, আর এখানে কোণ এফ আছে, এবং কোণ সি ইকুয়াল টু হচ্ছে কোণ এফ। তো তারা যে কথাটা বলছে দুইটা ত্রিভুজ সদৃশকোণী বলছে, এই জন্য দুইটা ত্রিভুজের নাম দিলাম। যেহেতু সদৃশকোণী বলছে তার মানে তিন অনুরূপ কোণগুলো সমান, এই কথাটা লিখে দিলাম, শেষ। এরপরে বলছে প্রমাণ করতে হবে কি? হলে এই রকম যদি হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তো অনুরূপ বাহু কারা কারা আছে আমরা দেখতে পাচ্ছি। এই এবি বাহুর অনুরূপ হচ্ছে এই ডিই বাহু, বিসি বাহুর অনুরূপ হচ্ছে ইএফ বাহু, আর এসি বাহুর অনুরূপ হচ্ছে ডিএফ বাহু। বলছে এই অনুরূপ বাহুগুলা সমান অনুপাতিক। তো সমান অনুপাতিক এইভাবে লিখে, তাহলে প্রত্যেকটা বাহুর সমানুপাতিক, তাহলে প্রমাণ করতে হবে ওই অংশটা। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? তাদের অনুপাত কি? সমান। সমান অনুপাত মানে কি? অনুপাত সমান। তাহলে এবি বাই ডিই, এইটার অনুপাত ইকুয়াল টু হচ্ছে এইটা আর এইটার অনুপাত, তার মানে বিসি বাই ইএফ। আর কোনটা? এই তৃতীয় বাহুর অনুপাত কি হবে? সমান হবে। সমান অনুপাতিক মানে কি? অনুপাত সমান। তাহলে ডি এসি বাই ডিএফ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি এবি যখন লিখেছি এটা কি? এই ত্রিভুজের বাহু। প্রথমে যেই ত্রিভুজের বাহু নিব, যদি এই ত্রিভুজের বাহুটা উপরে নিছি না, তো প্রত্যেকবারই এই ত্রিভুজের বাহুগুলো উপরে নিতে হবে। তুমি যদি এই ত্রিভুজের বাহুটা আগে উপরে নিতা, তাহলে প্রত্যেকবারই এই ত্রিভুজের বাহুটা উপরে নিতে। তাহলে আমরা প্রথমে কি করেছি? ত্রিভুজ এবিসি এর এই এবি বাহুটাকে আগে উপরে নিয়েছি।
তাহলে এইটার অনুরূপ কি আছে ডিই, তাহলে এটাকে নিচে রেখেছি। যেহেতু প্রথমবারটাতে এটার উপরে নিচ্ছি, দ্বিতীয়বারও আবার এটাতে উপরে নেবে, এই জন্য বিসিকে উপরে রেখেছি আর ইএফকে কোথায় রেখেছি নিচে। তৃতীয়বারে এসিকে উপরে রেখেছি আর ডিএফকে কোথায় রেখেছি নিচে। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে সব সময়। তাহলে আমার হচ্ছে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা কি করি, প্রায় সময় আমাদের অঙ্কন করা লাগে। তো এইটাতেও আমার কিছু অঙ্কন করা লাগবে, দেখি কি অঙ্কন করা লাগে। তো অঙ্কন করি আমরা, হ্যাঁ, তো অঙ্কন করি। তো অঙ্কনটা কি করা যায় দেখো তো একটু। আচ্ছা আমরা ধরি যে আচ্ছা এবি বাহু আর ডিই বাহু সমান না। ধরি যে এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে, এই ত্রিভুজের তিনটা বাহু কি সমান না। তার মানে আমি এখানে বলতে পারি, ধরি ত্রিভুজে এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর বাহুগুলো সমান নয়। তাহলে আমরা এখানে এই কথা লিখতে পারি, ধরি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর বাহুগুলো সমান নয়। সমান নয়, যেহেতু সমান না তার মানে হচ্ছে আমি একটা কাজ করি, তাহলে সমান পরিমাণ কেটে নেই, তাহলে তো সমান হয়ে যাবে। তাহলে একটা কাজ করি, এই ডিই এর সমান করে এই এবি থেকে এই এপি অংশ কেটে নিই। কী করলাম, এই ডিই এর সমান করে এই এবি থেকে এপি পরিমাণ কেটে নিলাম। আবার এসি থেকে এই ডিএফ এর সমান করে এই এ কিউ পরিমাণ কেটে নিই। ধরো এখানে একটা কিউ বিন্দু নিলাম, এ কিউ পরিমাণ কেটে নিলাম। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, এবি থেকে এই ডি এর সমান করে এপিকে কাটছি, আর এসি থেকে এই ডিএফ এর সমান করে এ কিউ পরিমাণ কেটে নিলাম। ধরলাম আমরা এটা হচ্ছে এই বরাবর হচ্ছে, হ্যাঁ। তাহলে আমার এখন বুঝতে পারলাম যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার এই বাহু এটা সমান আর এইটা এটার সমান। এরপর আমি কী করলাম, এই পি কিউকে যোগ করে এই ত্রিভুজটা কি একরকম বানাই দিলাম। ঠিক আছে, তাহলে দেখতে সমান হচ্ছে না, আরেকটু নিচে দিলে মনে হয় দেখতে একদম সমান হবে স্পষ্টভাবে। হ্যাঁ, আরেকটু নিচে দিলাম যেন দেখতে একদম সমান হয়। হ্যাঁ, এখন মোটামুটি সমান লাগছে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো উপপাদ্য আঁকছি, সমস্যা হবে না। ওকে, এখন দেখো, তাহলে আমরা এখন বলতে পারি সমান নয়। তো আমরা যে যে কাজগুলো করছি এই কথাটা এখানে লিখবো। কি করেছিলাম আমরা মনে আছে, এবি থেকে এপি ইকুয়াল টু ডিই অংশ, ডিই অংশ এবং এই এসি থেকে ডিএফ ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু ডিএফ অংশ কী করলাম, কেটে নিলাম, অংশ নেই। আর এখন এই পি আর কিউ কী করি, যোগ করি, পি কিউ যোগ করি। যোগ করার পর কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হয়ে গেল। আমরা লিখতে পারি যোগ করে অঙ্কন সম্পন্ন করি। ঠিক আছে, আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমরা প্রমাণে যাব। তো প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করতে পারি দেখো একটু খেয়াল করে, প্রমাণে শুরুর দিকে আমরা কি লিখি একটু দেখো। তো আগে দেখি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান করে আঁকছি, সর্বসময় এই দুইটা কি প্রমাণ করি। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডিই এফ এ, এই দুইটা ত্রিভুজে একটু খেয়াল করে দেখো তো, আমরা যখন এই পি কিউটা ছিল না তখন আমার কি ছিল, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা কি ছিল, সদৃশ ছিল। এটা ধরো এবিসিটা আর এটা কত ডিই এফ, এই দুইটা ত্রিভুজ কি ছিল, সদৃশ ছিল। এই কোণ ছিল এই কোণের সমান, এই কোণ ছিল এই কোণের সমান, আর এই কোণের সমান ছিল এই কোণের সমান ছিল। তাহলে এখন আমরা কি করলাম, এখান থেকে আমরা পি কিউ নিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, কিন্তু আগের মতো রয়েই গেছে। তাহলে আমি বলতে পারি কোণ এ ইকুয়াল টু কোণ ডি। তাহলে ত্রিভুজ এপি কিউ ত্রিভুজ ডিই এফ এ কোণ এ ইকুয়াল টু হচ্ছে কোণ ডি। আর কি সমান, এই এপি কার সমান করে আসছিলাম, এই যে এপি ইকুয়াল টু ডিই, আর এ কিউ ইকুয়াল টু কি ছিলাম, ডিএফ।
তাহলে এপি ইকুয়াল টু ডিই এবং এ কিউ আমরা ক্লিন করে নিলাম, এ কিউ ইকুয়াল হচ্ছে ডিএফ। তাহলে একটা ত্রিভুজের এই ত্রিভুজের মধ্যে দেখলাম দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু, এই ত্রিভুজের দুইটা বাহু সমান, এবং এই যে দুইটা বাহু সমান তাদের অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজের দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণের সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা কি বলি? সর্বসম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ কি ডি ই এফ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা সর্বসম প্রমাণ করে আমাদের লাভ কি হয়েছে একটু দেখি। তাহলে সর্বসম যদি প্রমাণ করছি তার মানে হচ্ছে এই কোণ এই কোণের সমান হবে, এই কোণ এই কোণের সমান হবে যেহেতু সর্বসম। তার মানে আমি এখান থেকে বলতে পারি যেহেতু সর্বসম অতএব কোণ এ ইকুয়াল টু কোণ ডি আর কে কে সমান? কোণ এ পি কিউ, এ পি কিউ ইকুয়াল টু এই কোণটা কার কোন কোণ সমান? এই কোণের নাম কি? ডি ই এফ। এ পি কিউ ইকুয়াল টু কোণ ডি ই এফ এবং আর কোন কোণ? এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। কোণ এ কিউ পি ইকুয়াল হচ্ছে কোণ ডি এফ ই, কোণ ডি এফ ই। ওকে, তাহলে কোণগুলো যদি সমান, এখন আমরা নতুন একটা বেসিক শিখবো, তারপর শেষ এটার সাথে এটা কম্পেয়ার করব। হ্যাঁ, তো আমরা একটা বেসিকটা শিখে হচ্ছে ধরো যে বেসিক আবার আরেকটু বোঝার জন্য আরেকটা বেসিক এখানে বেসিকটা দিলাম। ধরো এখানে একটা ত্রিভুজ আছে, ধরো এইভাবে আছে, ধরো দুইটা রেখা আছে, এটা তাদের ছেদক। তাহলে তুমি কি বলবা? এই কোণ আর এই কোণ পরস্পর কি বলবা? অনুরূপ কোণ বলবা না? এই দুইটা সমান্তরাল রেখা এবং এটা যদি তাদের ছেদক হয় তাহলে কি হবে? এই কোণ আর এই কোণ কি? অনুরূপ কোণ। আর অনুরূপগুলো পরস্পর কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। এখন যদি আমি তোমাকে এই অংশটা এই জায়গাটা বাদ দিয়ে ফালাইয়ে দেই, তারপরে তো তুমি বলবা হ্যাঁ এই কোণ আর এই কোণ কি সমান। তার কোণটা ঠিক ছোট হয়ে গেছে? ছোট তো আর হয় নাই, সমানই আছে। আচ্ছা, তো সমান যদি হয়, এখন আমি উল্টাভাবে বলতে পারি না এই যে এই দুইটা সমান্তরাল হলে এই কোণ আর এই কোণ কি সমান? উল্টাভাবে বলতে পারি না এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে এই রেখা আর এই রেখা কি সমান্তরাল? এরা সমান্তরাল যদি এরা সমান হয় তাহলে এরা সমান হলে উল্টাভাবে এরা সমান্তরাল হতে পারে না? অবশ্যই হতে পারে। আর এটা কি? এটা আগে ছেদক ছিল, এখন কি হিসেবে কাজ করবে? ছেদক হিসেবে কাজ করবে। তাহলে এখন যদি আমরা তো এখান থেকে একটা জিনিস আমরা আরো একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে কোণ এপি কিউ ইকুয়াল টু কোণ ডিইএফ। এখন একটু খেয়াল করে দেখো, কোণ এপি কিউ এই কোণটা এই কোণের সমান। আর শুরুতে যখন আমরা লিখছিলাম তখন বলছিলাম কি এই কোণ আর এই কোণ কি সমান, যখন আমরা সদিশ কোণে ছিল ত্রিভুজটা এরকম যখন ছিল, এরকম যখন ছিল না, যখন এরকম ছিল আমরা কি বলেছিলাম? এই কোণ সমান এ বি সি ডি ই এফ। এখন খেয়াল করে দেখো, এই কোণ সমান ছিল, এই কোণ সমান ছিল, এই কোণ সমান ছিল, এই জন্য তো সদিশ কোণে ছিল। এখন আমরা প্রমাণ করে দেখলাম যে এই কোণ সমান, এই কোণ সমান। এখন একটু খেয়াল করো, আগে ছিল হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, আর এখন দেখতেছি এই কোণ আর এই কোণ সমান। তাহলে কি এই কোণ যেহেতু এই কোণের সমান তাহলে এই কোণ তিনটাই কি পরস্পর সমান। আবার আগে ছিল এই কোণ আর এই কোণ সমান, আর এখন এই দুইটা সর্বসম হওয়ার কারণে এই কোণ আর এই কোণ কি হয়ে গেছে? সমান। এই কোণের সমান, আবার এই কোণের সমান। তার মানে এখান থেকে বলতে পারি না এই কোণ আর এই কোণ পরস্পর সমান? বলা যায়, অবশ্যই বলা যায়। তার মানে আমরা বলতে পারি এই কোণ তিনটা, এই কোণ এই তিনটা কোণ পরস্পর সমান। এই কোণ কোণ তিনটা কি পরস্পর সমান।
এখান থেকে বলতে পারি কোণ এপি কিউ ইকুয়াল টু কোণ ডিইএফ ইকুয়াল টু কোণ এপি কিউ ডিইএফ ইকুয়াল টু কোণ এবিসি এবিসি। এবং আরেকটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কোণ এসি এ কিউপি, কোণ এ কিউপি, আর এ কিউপি কার সমান, কোণ ডিএফই ইকুয়াল টু কোণ ডিএফই। আর এই ডিএফই কার সমান ছিল, এই ডিএফইটা কার সমান ছিল, এই এ সি বি এর সমান ছিল, ইকুয়াল টু কোণ এ সি বি। তো সেখান থেকে আমরা পেলাম এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ কি সমান। এখন যেহেতু এই দুইটা কোণ সমান এবং এইটা হচ্ছে তাদের ছেদক, তার মানে এই রেখা পরস্পর কি হবে, সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব পি কিউ সমান্তরাল, যেহেতু এভাবে লিখতে পারি, যেহেতু কোণ পি, কোণ এপি কিউ ইকুয়াল হচ্ছে কোণ এবিসি এবং এবি ছেদক। তার মানে কি, পি কিউ সমান্তরাল বিসি। আবার কোণ এ কিউপি ইকুয়াল টু কোণ এ সি বি, আর কি এই এবং এবং এসি ছেদক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতএব পি কিউ সমান্তরাল কি বিসি, পি কিউ আর বিসি পরস্পর কি সমান্তরাল। তো ঠিক আছে, এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব যে একটা ত্রিভুজের ক্ষেত্রে আর কি সমস্যা হতে পারে। সমস্যা না, আসলে আরেকটা কনসেপ্ট দেখব যে এই ধরে একটা ত্রিভুজ আছে, আমরা এটা হচ্ছে এর আগের চ্যাপ্টারে পড়ে আসছি 14.1-এ। আর এই একটা ত্রিভুজ আছে, এখন এই ত্রিভুজে যদি আমি এটার ভিতর দিয়ে বা বাইরে দিয়ে যদি তৃতীয় বাহু সমান্তরাল করে, ধরো এইটা শীর্ষবিন্দু ধরলাম, তাহলে এইটা বাদ দিয়ে তাহলে এইটার উপর যে কোনো দুইটা বিন্দু যদি নেই, আর এই রেখাটা যদি আমার এই তৃতীয় বাহু সমান্তরাল হয়, এই বাহু দুই বাহুর উপর দুইটা বিন্দু নেওয়ার পরে দুইটা বিন্দুর যোগ করলে যে রেখাটা পাই, এই রেখাটা যদি তার যে তৃতীয় বাহুটা আছে এই বাহু সমান্তরাল হয়, তার মানে হচ্ছে আমি এই একটা কোণ নিলাম, এই কোণের দুই পাশে এই একটা বাহু দুটো সন্নিহিত বাহু, তাদের উপরে একটা এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, দুই জায়গায় কটা বিন্দু নিলাম, দুইটা বিন্দু নিলাম। নেওয়ার পর তাহলে বিন্দু দুটা যোগ করে একটা রেখা পাবো, আর এই রেখাটা যদি এই তৃতীয় বাহু, এই দুইটা বাহুতে চলে গেল, এইটা হচ্ছে ত্রিভুজটার তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুর যদি সমান্তরাল হয়, আর সেই ক্ষেত্রে হচ্ছে তো ত্রিভুজ দুইটা কি হবে, সদৃশকোণী হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সমান্তরাল হইলে আমরা লিখতে পারবো এই এ বি সি, এটা হচ্ছে ধরো পি কিউ। যদি সদৃশকোণী হয় তাহলে আমরা লিখতে পারবো আগে পূর্বের ত্রিভুজটা, আর ওইখান থেকে সমান্তরাল পয়েন্ট থেকে ওই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বের অনুপাত, আর এই বাহু এবং তাদের ওই ওই সমান্তরাল পয়েন্ট দুইটার মধ্যবর্তী দূরত্বের অনুপাত কি হবে, সমান হবে। তাহলে এটাকে এখান থেকে এইভাবে লিখতে পারবো, এই এ বি, আগে বাহু ছিল কি এ বি, তাহলে এ বি বাই এই যে সমান্তরালের জন্য কতটুকু ছিল বিপি, তাহলে এ বি বাই বিপি, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে এসি বাই কিউসি। তুমি যদি এভাবে না লিখে তুমি আরেকভাবেও লিখতে পারবা, এভাবেও লিখতে পারবা, এই এ বি বাই, এভাবে না লিখ, যদি এইভাবে না লিখো তাহলে এইভাবেও তুমি চাইলে প্রমাণের সুবিধাতে লিখতে পারবে, এ বি বাই এপি, এপি ইকুয়াল হচ্ছে এসি বাই এ কিউ। যেহেতু দুটো সদৃশকোণী তার মানে এইভাবে লিখতে পারবা এসি বাই এ কিউ। তাহলে আমার এই কথাটা, এই কনসেপ্টটা নিয়ে হচ্ছে এখন আমরা আগাবো। তাহলে আমরা একটু এই ত্রিভুজটার দিকে একটু তাকাই, তাহলে দেখি আমরা কি দেখতে পাই।
তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রেও কিন্তু আমরা একটু আগে দেখছিলাম এই বিসি আর পিকিউ সমান্তরাল। তাহলে এইটা কি দুইটা ত্রিভুজের জন্য কি সেম কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এবি বাই এপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এবি বাই এপি ইকুয়াল হচ্ছে এই এসি বাই কি হবে এ কিউ। সেখান থেকে আমরা কি লিখতে পারবো এবি বাই, আচ্ছা এপি যেন কার সমান ছিল, এই ডিই এর সমান ছিল। তাহলে এবি বাই ডিই ইকুয়াল টু হচ্ছে এসি বাই এই এ কিউর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এসি এ কিউ যেন কার সমান ছিল, ডিএফ এর সমান ছিল। তাহলে এসি বাই ডিএফ। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এইভাবে লিখতে পারবো। আবার যদি এটা এইভাবে লিখতে পারি, তাহলে একইভাবে যদি আমরা এই ধরো যে এই বিসি আর এই বিএ নিলাম, তাহলে সেখান থেকে যখন আমার এই এবি বাই আমার যখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ছিল, তখন আমি লিখছি কি এবি বাই ডিই, এই এবি বাই এই ডিই বাহু নিছি। এই বি এর সাথে কোনটা গেছে, এই ডিই বাহু গেছে। আবার দেখো এসি এর সাথে কোনটা গেছে, ডিএফ গেছে। এই এসি এর সাথে এই ডিএফ গেছে। একইভাবে আমি যদি এই বাহু আর এই বাহুকে নেই, তাহলে এই এবি এর সাথে কে যাবে, এই ডিই, আর বিসি এর সাথে কে যাবে, ইএফ। যখন আমি এই বাহু নিয়েছিলাম, তাহলে এইটার সাথে গেছে এইটা, এইটার সাথে গেছে এইটা। তাহলে এই বাহু আর এই বাহু যদি নেই, তাহলে কি হবে, এইটার সাথে যাবে হচ্ছে এইটা, আর এটার সাথে যাবে কোনটা, এইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অনুরূপভাবে এবি ও কি বিসি বাহুর জন্য লিখা যায়। অনুরূপভাবে আমি কি লিখতে পারবো, অনুরূপভাবে বিএ ও বিসি বাহু থেকে যথাক্রমে, অনুরূপভাবে বিএ ও বিসি বাহু থেকে যথাক্রমে বিএ থেকে কতটুকু কেটে নিয়েছিলাম, এপি। বিএ বিসি ডিই ও ইএফ এর সমান করে কেটে নিলে দেখানো যায় কি, দেখানো যায় অনুরূপভাবে বিএ ও বিসি বাহু থেকে যথাক্রমে ডিই ও ইএফ এর সমান করে যদি কেটে নিই, যখন আমরা এই বিসি এবি থেকে ডিই এর সমান করে, ডি মানে কি এপি, এই সমান করে কেটে নিয়েছি, তখন আমি ওটা লিখতে পারছি। অনুরূপভাবে যদি আমি এইটা থেকে এই ডি পরিমাণ আর এটা থেকে যদি ইএফ পরিমাণ কেটে নেই, তাহলে আমি লিখতে পারবো কি এই এবি বাই ডিই ইকুয়াল টু হচ্ছে এই এসি বাই বিসি বাই কি হবে, ইএফ। এই 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যদি তুলনা করি, 1 ও 2 তুলনা করি, তাহলে আমরা কি পাবো, এবি বাই ডিই ইকুয়াল টু হচ্ছে এসি বাই ডিএফ ইকুয়াল টু হচ্ছে বিসি বাই ইএফ। ঠিক আছে, তাহলে এটা আমার কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, এটা। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানেই আমরা শেষ করছি, আমরা পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।